Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার সায়েন্স ক্লাস নাম্বার 7 সপ্তম ক্লাস সায়েন্স থেকে। প্রত্যেকে জানো আপকামিং যে এক্সাম রয়েছে তোমাদের রেলের এনটিপিসি এক্সাম আছে এবং সেখানে সায়েন্স কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। 25 মার্কস তো সায়েন্স থেকেই থাকবে জিকে এর মধ্যে। তো আমাদের সায়েন্স এখানে প্র্যাকটিস হবে। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে ক্লাস শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের যে ক্লাস রুটিন আছে মে মাসের ক্লাস রুটিন, এই ক্লাস রুটিন ফলো করা হচ্ছে, প্রত্যেকে দেখে নাও। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পাচ্ছ। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাই। এই অ্যাপে তোমরা যদি ভিজিট করো যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0 ব্যাচ, এএনএম জিএনএম এর ক্র্যাশ কোর্স, এসএসসি ফাউন্ডেশন রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রেল ফাউন্ডেশন, WKPর জন্য প্র্যাকটিস ব্যাচ। তো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে আমাদের এমসিকিউ প্র্যাকটিস আমরা শুরু করছি। এখানে প্রথম প্রশ্ন স্ক্রিনিং। 220 ভোল্টের 60 ওয়াটের বাতি রোজ 5 ঘন্টা করে 10 দিন জ্বালানো হলো। প্রতি ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার, যেটাকে বলা হয় বিওটি ইউনিট, যদি 3.5 টাকা হয় মোট কত টাকা খরচ হবে? যদিও এখন বিওটি ইউনিট তুমি 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকাও পেতে পারো। যেমন ইলেকট্রিসিটি উঠবে, ইউনিট যত বাড়ে ইউনিট চার্জ তত বাড়ে। বর্তমান তো কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ডিজিটাল মিটারও চলে এসছে, ফোনের মতো ব্যালেন্সের মিটার। যাই হোক, তো এখানে 220 ভোল্ট মানে কি? 220 ভোল্ট এটা হচ্ছে বিভব প্রভেদ। এই লাইনের তারে এই ভোল্টেজের তুমি তারে যদি 60 ওয়াটের বাতি জ্বালাও, 60 ওয়াট এই বাতি রোজ 5 ঘন্টা করে 10 দিন যদি চালানো হয় তাহলে কত ইউনিট খরচ হবে সেটা আগে আমরা দেখে নিই। তাহলে এখানে 1 বিওটি মানে কত বলতো? 1 বিওটি মানে হচ্ছে এখানে 1000। এই 1 বিওটি মানে হচ্ছে 1 ইউনিট, 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। এটা প্রতি ইউনিট মানে এটা 1 বিওটি মানে 1 কিলোওয়াট আওয়ার। এবার কত ইউনিট কারেন্ট উঠলো সেটা একটু যদি আমরা দেখি। 60 ওয়াটের বাতি 5 ঘন্টা করে চালাও, কতদিন চললো? 10 দিন, টোটাল 50 ঘন্টা। তাহলে কটা বাল্ব? 2টি বাল্ব। এখানে ভালো করে দেখে নাও, 2টি বাল্ব। তাহলে এরকম 2টি বাল্ব জ্বলছে। তাহলে মোট যে ইউনিট উঠছে দেখো, 60 × 5 × 10, 5 6 30, 30 50 × 60 কত হয়? 3000। 3000 × 2 6000। দেখো ক্যালকুলেশনটা ঠিক আছে। 6000 এখানে হচ্ছে ওয়াট, 6000 ওয়াট। এটা 60 ওয়াট, তো 60 ওয়াট, 6 2 12, 5 12 60 × 0 × 0, 60-এর পরে দুটো 6000 ওয়াট। 6000 ওয়াট মানে হচ্ছে 6 কিলোওয়াট। 6 কিলোওয়াট, 6000 মানে 6 কিলোওয়াট, কিলোওয়াট আওয়ার। এটা মানে 1 ইউনিট, মানে অ্যাকচুয়াল 6 ইউনিট কারেন্ট পুড়েছে। তাহলে 6 ইউনিট কারেন্ট যদি পড়ে তাহলে টোটাল কত টাকা পড়বে? 6 × 3.5, 3 6 18 আর 3 21, 21 টাকা। 21 টাকার কারেন্ট পড়েছে। উত্তর হবে অপশন বি। প্রত্যেকে যারা কানেক্ট আছো ভালো করে দেখে নাও। তো ক্যালকুলেশনটা কত ইজি বুঝতে পারছো? সময় লাগলেও এটা একবার বুঝে গেলে তোমরা পারবে। বাড়িতে এইভাবেও তুমি বার করতে পারো। বাড়িতে তোমার যদি একটা ফ্যান চলে 80 ওয়াটের,
একটা লাইট দেখবে এখন এলইডি বাল্ব বা টিউব লাইট উঠে গেছে 20 ওয়াট, 28 ওয়াট, 30 ওয়াট, 50 ওয়াট। 100 ওয়াটের বাল্ব তো আর নেই, কেউ বাড়িতে 100 ওয়াটের বাতি আর জ্বালায় না। 20, 5, 10, 9 সব রকম ওয়াটের বাল্ব আছে বা লাইট আছে, বিদ্যুৎ সাশ্রয় করে। আচ্ছা, পারদকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ হিসেবে নিচের 4টি উক্তি দেওয়া আছে। নিচের উক্তিগুলির কোনটি ভুল তোমাকে খুঁজে বার করতে হবে। পারদ তাপশক্তির সুপরিবাহী, পারদ কাঁচের গায়ে লেগে থাকে না, পারদের আপেক্ষিক তাপ খুব বেশি, তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তন সমানভাবে বাড়তে থাকে। তো এখানে আমরা পারদের তাপ খুব বেশি মানে এর থেকে বেশি আর কেউ নেই এরকম বলা যাবে না। পারদের আপেক্ষিক তাপ খুব বেশি নয়, সব থেকে বেশি হচ্ছে জলের। এখানে আর অপশনগুলো কিন্তু সঠিক আছে। পারদ তাপের সুপরিবাহী, কাঁচের গায়ে লেগে থাকে না, তাপমাত্রা যেমন বাড়ে পারদের আয়তন প্রসারণ তেমন ভাবেই বাড়তে থাকে। কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় বস্তুটির গতিশক্তি, বস্তুটির অণুগুলির গতিশক্তি, বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি সমষ্টি, বস্তুর অণুগুলির স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টি। দেখো কথাগুলো পুরোটা একই রকম আছে, অনেকটা ভালো করে খেয়াল করতে হবে কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি মানে কি বোঝায়। এখানে আভ্যন্তরীণ শক্তি বলতে আমরা বুঝবো যে বস্তুর ভিতরে যে অণু আছে সেই অণুগুলির স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি। এমনি স্থিতিশক্তি গতিশক্তি এটা কিন্তু বস্তু বললে হবে না, বস্তুটির অণুগুলি, ঠিক আছে। শুধু এখানে এটা আছে এটা বললে কিন্তু হচ্ছে না, বস্তুর অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তি সমষ্টিটি বলা হচ্ছে আভ্যন্তরীণ শক্তি। রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? প্রত্যেকে পারবে। আয়তন, ত্বরণ, গতিশক্তি, প্রতিসরাঙ্ক, এর কোনো একক নেই, ঠিক আছে। এটা দুটো সাইনের অনুপাত। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন যাচ্ছে, আলোক রশ্মির যে প্রতিসরণ হয়, প্রতিসরণের ফলে যে আপাতন কোণ প্রতিসরণ কোণ তৈরি হয়, এই সাইন আই এবং সাইন আর এই দুটি কোণের অনুপাতকে বলা হয় প্রতিসারাঙ্ক। একটি ধাতুর 4টি বিভিন্ন মাত্রার তারকে একই ভার দ্বারা টান দেওয়া হলো। এদের মাত্রাগুলি নিম্নরূপ হলে কোনটি দৈর্ঘ্যে বেশি প্রসারিত হবে? এখানে যে অপশনটা আছে, প্রথম 100 সেমি দৈর্ঘ্য 1 মিলিমিটার ব্যাস, 200 সেমি দৈর্ঘ্য 2 মিলিমিটার ব্যাস, 300 সেমি দৈর্ঘ্য 3 মিলিমিটার ব্যাস, 400 সেমি দৈর্ঘ্যের তার 0.5 মিলিমিটার ব্যাস। তাহলে এই যে 4টি তার আছে এদের ব্যাস 1, 2, 3 এবং 0.5, একই ভার দেওয়া হলো। ভার মানে এখানে বল, একই বলের টানা হলো। ধরো একটা ছবি আমরা আঁকি, এই একটা তার আছে, এই একটা তার আছে, একটু মোটা আছে, আর একটু মোটা আছে। এবার
এই চারটি তার আছে, কোনোটা একটু সরু, কোনোটা একটু মোটা, একটু মোটা, একটু মোটা। এখানে কোনোটা 1 মিলিমিটার ব্যাস, 2 মিলিমিটার ব্যাস, 3 মিলিমিটার আর 0.5 মিলিমিটার। ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে এটা, এখানে ব্যাস মানে হচ্ছে এই যে তারটা কতটা, এই যে প্রস্থচ্ছেদ, এইটা হচ্ছে ব্যাস। আচ্ছা, কতটা মোটা তারটা, যে তারটা হালকা, ব্যাস যার কম, সেখানে এখানে যদি তুমি একটা লোহার বল ঝুলিয়ে দাও এই তারের সঙ্গে, ধরো 5 কেজি ভরের লোহার বল, লোহার একটা বল ঝুলিয়ে দিয়েছো, বল ঝুলিয়ে দেওয়া মানে ওজন, বলের সঙ্গে মানে ভরের সঙ্গে অভিকর্ষ ত্বরণ অলরেডি যোগ হয়ে যাবে, যে টান দেওয়া হলো একে 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 একে, দেখা যাবে যেটা সব থেকে সরু তার সেটা দৈর্ঘ্য বেশি প্রসারিত হবে। এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখবে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে তারের ব্যাস কম সেই তার বেশি প্রসারিত হবে, প্রসারিত হবে। এই হচ্ছে এখানে মেন গল্প, যে তারের ব্যাস কম সেই তার বেশি প্রসারিত হবে। তাহলে এখানে যদি দৈর্ঘ্যটা ম্যাটার করছে না, 100 সেমি, 200, 300, 400, এটা খুব একটা বড় কথা নয়। যে তারের ব্যাস সব থেকে কম, অর্থাৎ সরু তার, তার দৈর্ঘ্য প্রসারণ সব থেকে বেশি হবে যদি একই ভার ঝোলানো হয়, একই ভার ঝোলানো হয়। ঠিক আছে? তাহলে সব থেকে বেশি বৃদ্ধি হবে এই তার, তারপর 1 মিলিমিটার, তারপর 2, তারপর 3, এই সিকোয়েন্সে কিন্তু তারগুলো লম্বা হবে। অর্থাৎ টানলে কোনটা বেশি লম্বা হবে, যেটা সব থেকে সরু তার সেটা বেশি লম্বা হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, গ্লিসারিন তরলের মধ্যে একটি কাঁচের দণ্ড ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না, তাহলে আমরা কি বলতে পারি? এখানে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক হচ্ছে এ এবং কাঁচের প্রতিসরাঙ্ক বি। তাহলে এই যে ফর্মুলা অনুযায়ী এখানে স্মল এ হবে, হ্যাঁ, স্মল এ হবে। এই যে ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারবো? এ গ্রেটার দেন, এ লেস দেন বি, এ গ্রেটার দেন বি, এ ইকুয়াল টু বি। এটা আমি স্মল এর কথা বলছি, ক্যাপিটাল এ লেখা আছে। দুটো তরল বা একটা তরলে একটা কাঁচের দণ্ড ডোবানো হলো, সেটা যদি আর দেখা না যায় বুঝতে হবে প্রতিসরাঙ্ক মিলে গেছে, সেম টু সেম হয়ে গেছে, তাহলে এখানে এ ইকুয়াল টু বি হবে। ক্লিয়ার? প্রত্যেকে দুটো প্রতিসরাঙ্ক যদি সমান হয়ে যায় সেটাকে আর আলাদাভাবে দেখা যাবে না। একটা গ্লিসারিন যুক্ত পাত্রে বা গ্লিসারিনের তরলে কাঁচের দণ্ড ডুবিয়ে দিলে ভিতরে মনে হবে কিছু আর নেই, টোটালটা গ্লিসারিন মনে হবে, কারণ দুটির প্রতিসরাঙ্ক সমান হয়ে যাচ্ছে। নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড গঠন করে, নাইট্রোজেন যে বিভিন্ন ধরনের অক্সাইড গঠন করে অক্সিজেনের উপস্থিতিতে, সেটি কয় ধরনের বা তার সংখ্যা কত? 4, 5, 2, 3। যেমন আমরা জানি নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো এই ধরনের কটি অক্সাইড তৈরি করে? 4টি, 5টি, 2টি নাকি 3টি? কোশ্চেন নাম্বার 7। সঠিক উত্তর মনে রাখবে, এখানে 5 ধরনের অক্সাইড গঠন করে। অক্সাইড মানে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় বিভিন্ন উপাদান গঠন করা হয়, গঠন করে। তার মধ্যে 5টি হচ্ছে কি 5 অক্সাইড। কি কি? মেন অক্সাইড হচ্ছে 3টে, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, তাহলে একটা হচ্ছে NO2, আর একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, নাইট্রাস অক্সাইড যেটা আমরা লাফিং গ্যাস বলি N2O। এই 3টি হচ্ছে বেশি পাওয়া যায় বায়ুতে, আর এছাড়া দুটো অক্সাইড যেগুলো একটু কম পাওয়া যায়, নাইট্রোজেন ট্রাই অক্সাইড NO3
আর একটা হচ্ছে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড N2O5। তাহলে এই হচ্ছে 5টি অক্সাইড নাইট্রোজেনের। প্রত্যেকে যারা কারেক্ট আছো কোশ্চেনটা নোট করতে পারো, পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে। তাহলে নাইট্রোজেন যে ধরনের অক্সাইড গঠন করে, মোটামুটি 5 ধরনের অক্সাইড গঠন করে। NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইডও এটাকে বলা হয়। নাইট্রাস অক্সাইড যেটা লাফিং গ্যাস। আচ্ছা, নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ট্রাই মানে 3টি অক্সিজেন, আর নাইট্রোজেন পেন্টা অক্সাইড, পেন্টা মানে 5টি অক্সিজেন দিয়ে। এই হচ্ছে 5টি নাইট্রোজেনের অক্সাইড। কোশ্চেন নাম্বার 8, একক যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে, একমাত্র যে অ্যাসিডে সোনা দ্রবীভূত হয় সেটাকে কি বলা হয়? নাইট্রিক অ্যাসিড, সেলেনিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া? কোশ্চেন নাম্বার 8, এখানে কোনটি হবে? সোনা দ্রবীভূত হয় কোন দ্রবণে বা কোন অ্যাসিডে? উত্তর কি হবে? উত্তর হবে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া। এটাও এক ধরনের অ্যাসিড, দুটো অ্যাসিডের মিশ্রণ। রেশিওটা কি হয়? অ্যাকোয়া রিজি বা অম্লরাজটা কি? অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া হচ্ছে 3/3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে 1 আয়তন অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এখানে নাইট্রিক অ্যাসিড, কিন্তু একটু আগে দেখলাম নাইট্রিক অক্সাইড, তোমরা যেন গুলিয়ে ফেলো না, এটা নাইট্রিক অক্সাইড। আর এখানে কিন্তু অ্যাসিডের কথা বলছি। অ্যাকোয়া রিজি বা অম্লরাজ হলো HNO3 নাইট্রিক অ্যাসিড এবং HCl অ্যাসিডের 1:3 অনুপাতের মিশ্রণ, যা সোনাকে দ্রবীভূত করতে পারে। তাহলে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিড, এটাও বলতে পারো, বা 1 আয়তন নাইট্রিক অ্যাসিড, 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। রেশিওটা ভাইটাল। যদি আমরা উল্টো লিখি, HCl HNO3, এটা হচ্ছে 3:1। ক্লিয়ার? প্রত্যেকে ভালো করে একবার দেখে নাও, তাহলে আরো ভালো লাগবে। পরবর্তী কোশ্চেন, রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত কার মিশ্রণ? 95% ইথানল, 5% মিথানল। 95% ইথানল, 5% জল, 95% ইথানল, 5% পিরিডিন, নাকি 100% ইথানল? রেকটিফাইড স্পিরিট এটি কার মিশ্রণ? কোশ্চেন নাম্বার 9, সঠিক উত্তর এখানে কোনটি হবে বলো? তাহলে ইথানল 95% আছে, দেখো 3টি অপশনে, মানে এটা সঠিক আছে, এটা ভুল আছে। পিরিডিন থাকে না, মিথানল থাকে না, থাকে হচ্ছে জল, 5% জল থাকে। এটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। অপশন বি রাইট অ্যান্সার আছে। রেকটিফাইড স্পিরিট 95%। ইথানলের সংকেত যদি তুমি দেখো, স্যার ইথানলের সংকেত কি? C2H5OH, এটাকে বলা হয় ইথানল। আর জল তো জানো, H2O। নিম্নের বস্তুগুলির মধ্যে কোনটিতে অক্সিজেন নেই? কোশ্চেন নাম্বার 10, বলো বক্সাইট, ক্রায়োলাইট, ডলোমাইট, এপসম লবণ। কোশ্চেনটা একটু চাপ আছে, এর মধ্যে কোনটিতে অক্সিজেন নেই খুঁজে বার করতে হবে। এখন অক্সিজেন নেই, বক্সাইট Al2O3, এটুকু তোমরা জানো, বারবার পড়ানো হয়। Al2O3, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পায়, অ্যালুমিনিয়ামের একটা আকরিক, এখানে অক্সিজেন আছে, মানলাম। ক্রায়োলাইট, ডলোমাইট, ডলোমাইটও অনেকে তোমরা জানো। ক্রায়োলাইট কিন্তু এখানে অক্সিজেন নেই। আমরা সংকেত যদি দেখি, Al2O3 এবং তার সঙ্গে 3H2O, এটা হচ্ছে বক্সাইট। এটা আমি মুছে দিলাম, এটা হচ্ছে বক্সাইট, ঠিক আছে। ক্রায়োলাইট হচ্ছে AlF, অ্যালুমিনিয়ামের সঙ্গে F3 এবং NaF, সোডিয়াম, তার সঙ্গে ফ্লোরিন আছে। আচ্ছা, ডলোমাইটের সংকেতটা হচ্ছে CaCO3, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায় ডলোমাইট থেকে, CaCO3 এবং MgCO3, এখানে অক্সিজেন আছে। আর এপসম লবণ, লবণ এখানে আছে MgSO4 এবং 7H2O, এর মধ্যেও তাহলে অক্সিজেন আছে। প্রত্যেকে দেখতে পাচ্ছ অক্সিজেন নেই শুধু এটাই।
নোট করবে কোশ্চেনটা। এই সংকেতগুলো অনেক সময় পরীক্ষা আসে, এগুলো মনে রাখতে পারলেও কাজ হবে। পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সঙ্গে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকলেট রঙের পদক্ষেপ দেবে? পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সঙ্গে কোন ধাতব আয়নটি চকলেট রঙের পদক্ষেপ দেবে বলো? তো এখানে প্রথম অপশনে রয়েছে Fe3+, লোহা, দস্তা, কপার এবং অ্যালুমিনিয়াম। পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সংকেতটা কি? সায়ানাইড মানে সিএন আছে, পটাশিয়াম মানে কে আছে, কে মানে পটাশিয়াম, তাই তো, পটাশিয়াম আছে। তো এই যে সংকেত আমরা যদি দেখি K4Fe(CN)6, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এর সঙ্গে বলা হচ্ছে কপার, এর সঙ্গে কপারের বিক্রিয়ায়, কপার 2+ এর বিক্রিয়ায় চকলেট রঙের পদক্ষেপ দেবে। অপশন সি U2+, অপশন সি রাইট অ্যান্সার আছে। তোমরা এটা একটু নোট করে নেবে, কোশ্চেনটা পরীক্ষা আসা প্রশ্ন, যদি চলে আসে কমন পেয়ে যেতে পারো। ব্যাস। কোন মৌলের সবচেয়ে কঠিন প্রাকৃতিক বহুরূপ আছে? কোন মৌলের সবচেয়ে কঠিন প্রাকৃতিক বহুরূপ বা অ্যালোট্রোপ আছে? সালফার, সালফার অনেক ধরনের হয়, লাল, সরি ভুল বলছি, সালফার। তারপর কার্বন, কার্বনের প্রচুর বহুরূপ আছে, আমরা জানি যে কয়লা, গ্যাস কার্বন, ফুলারিন, হীরক, গ্রাফাইট, এগুলো সব কার্বনের বহুরূপ। এর মধ্যে যদি আমরা বলি হীরক কঠিন একটা প্রাকৃতিক মৌল, তাহলে এই যে কঠিন বহুরূপটা আমরা পাচ্ছি হীরক, যেটি কার্বনের একটি বহুরূপ। কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? বিসমাথ, অ্যান্টিমনি, ফসফরাস, সোডিয়াম। উভধর্মী অক্সাইড গঠন করে অ্যান্টিমনি, সংকেত হচ্ছে Sb। নোট করে নেবে। লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? আমাদের মানুষের যে লালারস, এখানে যে উৎসেচক থাকে সেই উৎসেচকটির নাম কি? ইরেপসিন, কাইমোট্রিপসিন, টায়ালিন, ট্রিপসিন। তো লালারসে থাকে টায়ালিন, যেটা স্বেচ্ছা মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? লালারসে আমরা জানি টায়ালিন উৎসেচক থাকে। আচ্ছা, ট্রিপসিন যেটা নির্গত হয় অগ্নাশয় থেকে, অগ্নাশয় রসে থাকে ট্রিপসিন। আচ্ছা, কাইমোট্রিপসিন যেটি অগ্নাশয় রসে থাকে, এবং ইরেপসিন আন্তরিক রসে থাকে। কোন উৎসেচক কোথায় থাকে এখানে একটু লিখে দেওয়া হয়েছে। লজ্জাবতী উদ্ভিদে যে ধরনের চলন দেখা যায় তার নাম কি? নিকটিন্যাস্টি, ফোটোন্যাস্টি, জিওন্যাস্টি, সিসমোন্যাস্টি। লজ্জাবতী উদ্ভিদে এটা সিসমোন্যাস্টি হবে, বানানটা একটু ভুল আছে। সিসমোন্যাস্টি হচ্ছে হাত দিলে পাতাটা মুড়ে যাবে, লজ্জা পায়, এরকম একটা ব্যাপার। নামটা আমরা লজ্জাবতী গাছ নামে জানি। তো এখানে বানানটা একটু ভুল ছিল, সিসমোন্যাস্টি। লজ্জাবতী উদ্ভিদে সিসমোন্যাস্টি চলন দেখা যায়। সূর্য শিশির উদ্ভিদে পাতার রোমে কেমোন্যাস্টি চলন দেখা যায়। ফোটোন্যাস্টি মানে আলোর প্রভাবে উদ্ভিদের যদি বৃদ্ধি হয় সেটাকে ফোটোন্যাস্টি বলা হয়। আমরা এটা বিভিন্ন উদ্ভিদে দেখে থাকি। দেখবে কোনো গাছ বেঁকে বেঁকে উপরে উঠে গেছে, যেদিকে আলো পেয়েছে সেদিক দিয়ে গ্রোথটা হয়েছে। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে যে রোগ মানে যে রোগটা হতে পারে সেটি কি হবে? থাইরয়েড গ্রন্থি থেকে যদি হরমোন কম ক্ষরণ হয় তাহলে
মূলত থাইরক্সিনের কম কারণে বলতে পারি আমরা। থাইরয়েড গ্রন্থি থেকে বেশ কয়েকটা হরমোন নিঃসৃত হয়। তো এখানে সঠিক উত্তর কি হবে? মিক্সিডিমা, গ্রেভস বর্ণিত রোগ, এক্স অপথ্যালমিক গলগণ্ড নাকি গলগণ্ড? উত্তর হবে মিক্সিডিমা। দেখো, গলগণ্ড যেটা আমরা বলি আয়োডিনের অভাবে ঘটে এবং এটি থাইরক্সিনের অত্যাধিক ক্ষরণে ঘটে। থাইরক্সিন হরমোনের অত্যাধিক ক্ষরণে হয়। গ্রেভস বর্ণিত রোগ থাইরক্সিনের অধিক ক্ষরণে ঘটে, এটাও চোখে ঘটে, চোখে। আর এটা গলাতে হয়, মানুষের গলায় হয়, গলাটা ফুলে যায়। এক্স অপথ্যালমিক গলগণ্ড থাইরক্সিনের অধিক ক্ষরণে ঘটে। এই গলগণ্ডটার কথা আমরা বলছি। তো এখানে গলগণ্ড নরমালি যেটা আমরা বলে থাকি আয়োডিনের অভাবে ঘটে, সেটাও থাইরক্সিন হরমোনের প্রভাব আছে এবং এখানে যে ভাগগুলো আছে এক্স অপথ্যালমিক গলগণ্ডটা থাইরক্সিনের অধিক ক্ষরণে ঘটে গলাতে। আর মিক্সিডিমা থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের হয়। আংশিক মূল পরজীবী হলো কোনটি? আংশিক মূল পরজীবী উদ্ভিদ কোনটি? বাঁশ গাছ, চন্দন গাছ, ছত্রাক, সাইকাস হবে। আংশিক মূল পরজীবী হচ্ছে চন্দন গাছ। তো ডালবার্গিয়া, ইউক্যালিপটাস, আলবিজিয়া, এই সমস্ত আরো উদ্ভিদ আছে যারা আংশিক পরজীবী। চন্দন গাছ এগুলোকে আমরা আংশিক মূল পরজীবী হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি অন্যান্য গাছ থেকে এর পুষ্টির চাহিদা পূরণ করে। এই ধরনের উদ্ভিদের শিকড়গুলিকে পরিবর্তিত করা হয়, হাস্টেরিয়া বলা হয়, যার কাজ হলো হোস্ট গাছগুলির ভেদ করা এবং তাদের থেকে পুষ্টি গ্রহণ করা। মানে এরা কিছুটা হলেও পরজীবী। এগুলো আরো এক্সাম্পল আংশিক মূল পরজীবী। ভূসমল উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে নাকি দক্ষিণ থেকে উত্তরে? ভূসমলয় উপগ্রহ যেটি পৃথিবীর চারিদিকে ঘোরে পশ্চিম থেকে পূর্বে। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে যেদিকে ঘোরে, আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই তো? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, অর্থাৎ সেটাই পশ্চিম থেকে পূর্বে ভূসমলয় উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘোরে। পৃথিবী থেকে ভূসমলয় উপগ্রহের দূরত্ব মোটামুটি থাকে 35,786 কিলোমিটার মতো। 1000 হার্জ কম্পাঙ্কে হুইসেল বাজিয়ে একটি ট্রেন একটি স্টেশনের দিকে গিয়ে আসছে। স্টেশনে দাঁড়ানো শ্রোতার কানে হুইসেলটির শব্দের আপাত কম্পাঙ্ক হবে কত? 1000 হার্জ, 1000 হার্জ অপেক্ষা বেশি, 1000 হার্জ অপেক্ষা কম, অপশন ডি কোনোটি নয়। একটা ট্রেন স্টেশনে তুমি দাঁড়িয়ে আছো, দেখবে ট্রেনটা হুইসেল দিতে দিতে আসছে, যত কাছে আসছে তত তুমি বেশি জোরে শুনছো। ক্লিয়ার? তো এইটা মাথায় রাখতে হবে, কম্পাঙ্কটা। এই যে জায়গাটা আছে ডপলার এফেক্ট, এটাকে বলা হয় ডপলার বিচ্যুতি বা ডপলার এফেক্ট। এই ডপলার এফেক্টের ফলে কি হয়? আপাত কম্পাঙ্ক কম বেশি হয়। তুমি দাঁড়িয়ে আছো, ওই দিক থেকে আসছে, যত কাছে আসছে তুমি তত বেশি জোরে আওয়াজটা শুনছো হুইসেলটা, এক্ষেত্রে আপাত কম্পাঙ্ক বৃদ্ধি পায়। অবশ্যই 1000 হার্জের বেশি কম্পাঙ্ক তুমি পাবে। ঠিক আছে, 1000 হার্জ কম্পাঙ্কের বেশি তুমি শুনতে পাবে। ক্লিয়ার? এটা ডপলার এফেক্টের জন্য এই ঘটনাটা ঘটে। যখন এগিয়ে আসছে তোমার দিকে আর যখন চলে যাচ্ছে আবার তুমি কম শুনছো, তখন 1000 হার্জের কম হয়ে যাবে। একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থায় বস্তুর ত্বরণটা কি হবে?
বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, শূন্য হচ্ছে নাকি ধ্রুবক হচ্ছে। একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের সমানুপাতিক। ধরো দূরত্ব, ডিস্টেন্স আমরা বলতে পারি সময়ের বর্গের সমানুপাতিক। ওই অবস্থার ত্বরণটা কি হবে? বস্তুর ত্বরণ, এখানে উত্তর হবে ত্বরণটা ধ্রুবক হবে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, একটা সূত্র আছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, এই সূত্র আছে গতিবেগের। যাই হোক, এত ডিটেলস আমি যাচ্ছি না। এখানে তোমরা খেয়াল রাখবে, যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে ত্বরণ সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, সময়ের বর্গের সমানুপাতিক যদি হয়, সময়ের বর্গের সমানুপাতিক। আমরা নর্মালি ত্বরণ কি জানি? ত্বরণ মানে ভি বাই টি বা ভি বাই টি। এটা আমরা ভিটাকে যদি আমরা বলি, ভি মানে আবার এস বাই টি, ভি বাই টি এস বাই টি স্কোয়ার। এফ ইকুয়াল টু এস মানে এখানে সরণ মানে একটা দূরত্ব, এস বাই টি স্কোয়ার। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এস ইকুয়াল টু এফ ইন্টু টি স্কোয়ার, এস ইকুয়াল টু এফ ইন্টু টি স্কোয়ার। এসটাকে বলছি আমরা সরণ। তো এখানে এই যে সরণ মানে একটা অতিক্রান্ত দূরত্ব, একটা দূরত্ব এটা, তাহলে এটাকে যদি আমরা লিখি এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার লিখতে পারি, যেখানে এফটা আমরা যখন কোনো রাশি বলি যে ভি প্রপোর্শনাল টু আই, আমরা তড়িতে পড়েছি, তাহলে ভি প্রপোর্শনাল সাইনটা তুলে নিলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, এটাকে বলছি আর। এখানে আরটা রোধ, এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক বা যে কোনো রাশি। আমরা যখন ওই প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি না, কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসি, তো তাহলে কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসি যে কোনো একটা রাশি, সেখানে আমরা যখন সেই মহাকর্ষ সূত্র পড়ছিলাম, এফ প্রপোর্শনাল টু এম ওয়ান এম টু, আবার এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, এই দুটো যদি একসঙ্গে লিখি, এফ প্রপোর্শনাল টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, প্রপোর্শনাল সাইন যখন তুলে দিই, এফ ইকুয়াল টু জি, একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এখানে জিটা মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে জি হচ্ছে এখানে ধ্রুবক। এই প্রপোর্শনাল সাইন যখনই তুলে দেব তখন একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেটাকে বলা হয় ধ্রুবক। এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, ভালো করে দেখো। আমরা জানি যে গতিবেগ ভি মানে হচ্ছে এস বাই টি, সরণ বাই সময়। ভি কে তুমি যদি ভাগ করো, এফ মানে ভি বাই টি, তাহলে এখান থেকে এস বাই টি স্কোয়ার পাচ্ছি, এফ ইকুয়াল টু, তাহলে এখানে এস ইকুয়াল টু এফ ইন্টু টি স্কোয়ার। এফটা হচ্ছে ত্বরণ। তাহলে এই যে ফর্মুলা, আমরা জাস্ট এই জায়গা থেকে উল্টো যদি আসি, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার যদি করি, তাহলে এখানে এফ হচ্ছে ধ্রুবক, এই লাইনতে যদি এটা যায়, এফ হচ্ছে ধ্রুবক। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখানে এফ হচ্ছে ধ্রুবক, একটু উল্টো দিয়েছে। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করবো। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, এই সায়েন্সের ক্লাস নিলে কখন সময় বেরিয়ে যায় আমি নিজে বুঝতে পারি না, কারণ অনেক ম্যাথামেটিক্যাল বিষয় থাকে। এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের সেশন আমরা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।